নমস্কার। চলে এসেছি এখানে কলকাতার মধ্যেই যে ঢাকুরিয়া অঞ্চলে রবীন্দ্র সরোবর লেক বলা হয়। তো এর পাশেই একটি সাফারি পার্ক আছে, লায়ন্স সাফারি পার্ক। তো এককালে সেখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো ছিল, তা এখন আর সেগুলো নেই। এরই মধ্যে একটা পার্টে আপনার গোলাপ এখানে রাখা হয়, তবে এবারে আমি এদের দেখছি না খুব একটা গোলাপেরা যত্ন নিয়ে করতে পেরেছেন। যেটা করেছেন এনারা অ্যারেঞ্জ করেছেন যে রোজ সোসাইটি আমাদের যেটা আছে, তাদের সাথে কোলাবোরেশনে এরা এখানে একটা শো এর অ্যারেঞ্জমেন্ট করেছেন। তো অনেক দিন আগে থেকেই এরা পোস্ট করেছিল যে আমরা শোটা আগামী 12, 13, 14 শুক্র শনি রবি 3 দিন জানুয়ারি মাসে করব। তো সেই অনুযায়ী আমি মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, আর আমিও সুযোগে ছিলাম যে একদিন অবশ্যই আসবো। তো সেই এসে আজকে ছবিগুলো তুলছি। যেটা দেখতে পাচ্ছি আমি এখানে এসে, প্রথম হচ্ছে যে অবশ্যই মনে রাখবেন কোনো কম্পিটিশনে যারা গাছ দেয়, কতগুলো শর্ত তাদের কিন্তু মানতে হয়। প্রথম হচ্ছে যে তারা সেই গাছ কিন্তু মাটির টবে করতে হবে, কোনো প্লাস্টিক টবে বা কিছুতে আমি দেখি না জেনারেলি গাছ এনারা এনেছেন। আহ, দ্বিতীয়ত আমি দেখতে পাচ্ছি আহ, এখানে যে মিডিয়াটা ইউজ করা হয়েছে তার 99% মিডিয়াই কিন্তু হচ্ছে সিন্ডার। সিন্ডার আজকে বহুল প্রচলিত আপনার মিডিয়া, যেটা আমাদের সহজলভ্য বলা হচ্ছে। সিন্ডারের যেটা সুবিধাও আছে, আবার অসুবিধার দিক দুটোই আছে। সুবিধের দিক আমি বলবো একটাই, যে চরম বর্ষাকালে যারা বাইরে এই গাছগুলোকে করেন, কারণ দেখবেন এই প্রাইজ গাছ যেগুলো পায় সেগুলো সবসময় মাদার গাছ হয়। মাদার গাছের গোড়া প্রচণ্ড রকমের মোটা হয়, মানে আমরা যে গাছ কিনি, গোলাপ গাছ কিনি, যে গাছই কিনি, সেগুলো সবটি গাছেরই ডাল কাটা বা কলম করা ছোট চারা। তো অতএব সেই মোটা গাছটায় পৌঁছতে তার অন্তত 10 বছর সময় লেগেছে। এই সময় ধরে যিনি গাছটাকে বাঁচিয়ে রেখেছেন তার ক্রেডিট, এবং যে গাছটা যার কাছে রয়েছে তার প্রতি বছর প্রাইস বাঁধা জানবেন। কারণ ওই মোটা গাছের ডালে আপনি যদি কলম না করেন তাহলে অবভিয়াসলি সেই ব্রাঞ্চ নতুন নতুন বেরোবে এবং নতুন নতুন ফুল দেবে। কী দরকার না, প্রয়োজন মতো সময় মতো খাবারটা দিয়ে যাওয়া। তাহলে যদি গাছ ভর্তি ফুল থাকে তাহলে সে কেন প্রাইজ পাবে না? এবং আমি দেখেছি, লক্ষ্য করে আপনারাও দেখবেন, যেখানে বিভিন্ন জায়গায় পানিহাটি বলুন, কলকাতা বলুন, বিভিন্ন গ্রামের এদিক ওদিকও একটু আশেপাশে দুর্গাপুরে হচ্ছে দেখলাম, তো এরকম বিভিন্ন জায়গায় যে ফুল মেলাগুলো হয়, সব জায়গাতেই দেখবেন কিছু স্পেসিফিক লোক থাকে যারা কিন্তু এই প্রাইজগুলো তাদের বাঁধা থাকে। রিজন একটাই, যে তারা কিন্তু ওই মাদার গাছগুলো বছরের পর বছর কালেক্ট করে রেখেছেন এবং তারা ওইগুলোকেই আবার শোতে পাঠাচ্ছেন। তাহলে মাদার গাছ মানে আপনার প্রাইস বাঁধা 1 নম্বর। জোগাড় করতে পারলে ভালো, নইলে আপনার 10 বছর লেগে যাবে একটা ওরম ভালো মোটা গোড়ার মাদার গাছ তৈরি করতে। তাহলে একটা কন্ডিশন হলো গাছের জাতটা, যে আমাকে ভালো জাতের একটা মাদার গাছ জোগাড় করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ রোদের তো কোনো প্রশ্নই থাকবেই, যে এটা নিয়ে মানে রোদ, ফুল গাছ যেখানে রোদ ছাড়া তো হবে না, ছায়ার গাছ তো নয়, এনার্জি দরকার প্রচুর। আচ্ছা, তৃতীয় চলে যাচ্ছে খাবার। খাবারে অনেক কম্বিনেশন হয়। আপনার অনেকে ইউজ করে, যেহেতু এটা ফুলের গাছ, খাবার জায়গা নয়, সেখানে ইউরিয়া অনেকে ইউজ করতে পারে। এছাড়া গোবর সার রয়েছে, বিভিন্ন ভার্মিন কম্পোস্ট আছে, পাতা পচা সার আছে। তার সাথে সরষের গুল, এটা তো খুব কমন, সরষের গুঁড়োটাকে কেউ মিশিয়ে দিচ্ছে জলে, কেউ গুঁড়ো দিচ্ছে। বিভিন্ন কম্বিনেশন করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে, অল্প দিচ্ছি বেশি দিচ্ছি, এগুলো নিয়ে বিশেষ জটিলতার কিছু নেই, খুব কমন জিনিস। আর যারা কেমিক্যালের দিকে যায় তারা ইউরিয়া আছে, তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট আছে, নাইট্রেট অফ পটাশ যেটা আর কি, এগুলো আমরা দিই। আর যারা আবার সেই জৈবর দিকে থাকবেন, যেমন শিংকুচিটা খুব ইউজ করে লোকে, আমি দেখেছি, আমিও করি। শিংকুচি, খুরকুচো, এগুলো করে, মানে খুর মানে ছাগলের, গরুর যে খুরটাকে গুঁড়ো করে যে ডাস্টটা বেরোয়, সেগুলো শিংকুচো। আর হাড় গুঁড়োটাকে আমি একটু অ্যাভয়েড করি, কারণ হাড় গুঁড়োটা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ভেজাল হয়, একটু নোংরা টাইপের হয়, মানে স্মেল বেরোয় বাজে, তো সেটা খুব একটা প্রসেস যদি না হয় তাহলে কিন্তু হাড় গুঁড়োটা একটা অ্যাভয়েড করাই ভালো। তার জায়গায় অন্যান্য পরিপূরক অনেক জিনিস তো আছেই। কাঠ গুঁড়ো নয়, কাঠ পোড়া যে ছাইটা, সেই ছাইটাও খুব ভালো গাছের জন্য। এইসব জিনিসগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন, তাহলে তো অবশ্যই গাছে ফুল আসবে। এছাড়া গোলাপের জন্য স্পেসিফিক কিছু খাবারও আপনার পাওয়া যায় কিনতে, গোলাপের ছবি দেওয়া, মানে তাতে পটাশের ভাগটা বেশি থাকে, তো অবভিয়াসলি ফোর্সফুলি তাতে ফুল নিয়ে আসবে। আচ্ছা, সার বলতে সার হয়ে গেল, এবার আমি যদি ওষুধের কথা বলি, তো মনে রাখবেন আপনার
শিকড়টাকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের মাটির নিচে বিভিন্ন ছত্রাক তৈরি হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়। তো বিভিন্ন ছত্রাকনাশক এগুলো পাওয়া যায়, সেগুলো দিতে পারেন। M45 আছে, কপারের বিভিন্ন ওষুধ আছে। ব্লু কপারটা বেশ ভালো, দামি হলেও ভালো জিনিসটা। আর সাপ তো খুব কমন আছেই চলতি, ওটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং দুটোই কাজ করে। মানে পাতার উপর লেগে থেকে বাইরের ফানগাসটাকেও যেমন অ্যাটাক করে, আবার যে ফানগাস আক্রমণ হয়ে গেছে সেই পুরনোটাকেও আবার অ্যাটাক করে। তো এই দুটো প্রতিরোধী সাপ থেকে সম্ভব একটা লেভেল অবধি, কারণ সাপটা তো একটু সস্তার ফাঙ্গিসাইড। M45ও রয়েছে, এসবগুলো মোটামুটি ব্যাভিস্টিন এসব তো রয়েছে। মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করলে ছত্রাকনাশকগুলো আপনার বাইরে মাটিতেও একটু মিশিয়ে দেবেন, যখন পাতলা, সবই পাতলা করে দেবেন, কোনো ছত্রাকনাশক বেশি দিতে যাবেন না। আর একটু গাছে পাতায় স্প্রে করলেও পোকামাকড় ছত্রাক যতটা পড়া যাবে একটু কম আক্রমণ হবে। এর সাথে যেটা মনে রাখতে হবে যে আমরা ছত্রাক তো স্প্রে করলাম, আর ওষুধ বলতে যেগুলো পেস্টিসাইড হয় সেটাও বলবো যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কম্বিনেশনের পেস্টিসাইড আছে। কোনো পেস্টিসাইডই আপনার লং টার্মে কাজে দেবে না, কারণ পোকাগুলো ঘুরে ফিরে সেই আসবেই। আর বেশি না ইউজ করাই ভালো। পরিবেশটাও নোংরা হয়। সপ্তাহে একবার করে যে কোনো একটা পেস্টিসাইড দেবেন। বিভিন্ন ইমিডাক্লোপিড থেকে শুরু করে খুব কমন অনেক কিছু আছে, কম্বিনেশনে আপনারা দেবেন। সাইপারমাথিন এসব আছে, এইগুলোর গ্রুপের যে কোনো ওষুধ যা পাওয়া যায় একটা যে কোনো পাতলা করে সপ্তাহে একবার করে দিলে পোকামাকড়ের আক্রমণটা কম থাকবে, কারণ যেহেতু এটা সবজি নয়, দিতেই পারেন। তো ছত্রাক এবং পোকামাকড় এই আক্রমণগুলো যদি একটু বাঁচিয়ে রাখা যায়। আর হ্যাঁ, আপনারা এটাও ইউজ করতে পারেন, ফেরোমেন ট্র্যাপ আছে, এছাড়া স্টিকার লাগিয়ে ওষুধগুলোকে স্প্রে করবেন, তাতে একটু পাতায় বেশিক্ষণ লেগে থাকবে। ফেরোমন ট্র্যাপটা যদি সবজির জন্য বেশি লাগে তাহলে এখানেও ইউজ করতে পারেন। যদি পোকা, কিছু পোকা তো আটকাবেই, তারপরে আপনার কিছু ওই ইয়েলো আর ব্লু কালারের কিছু আঠা লাগানো, ওটাও স্টিকারের মতোই এক ধরনের পেপার পাওয়া যায়, সেগুলো লাগালেও বেশ অনেক পোকা দেখেছি তাতে রঙটা অ্যাট্রাক্ট হয়ে বসে এবং যেতে পারে না, ওই ইঁদুরের আঠার মতো আর কি, তাতে আটকে যায়। তো এই টাইপের ছোটো ছোটো জিনিস কিছু ব্যবহার করলেও অনেক উপকার হয়। তবে মূল যেটা মনে রাখতে হবে যে এই গোলাপ গাছের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বরটা হচ্ছে খুব ভাইটাল সময়, তখন ব্রাঞ্চগুলো কেটে দিতে হবে যাতে নতুন ডাল বেরোয়, আর নতুন ডালে যাতে ডিসেম্বর জানুয়ারিতে নতুন ফুল পাওয়া যায়। এই কম্বিনেশনে কিন্তু গাছ প্রস্তুত করতে হবে এবং খাবার দিতে হবে সময় মতো, পর্যাপ্ত রোদ, পর্যাপ্ত জল। এই হলে গোলাপ গাছ যে কেউ করতে পারবে। কিন্তু আমি আবার বলবো, কেউ মাদার গাছ যদি জোগাড় করতে পারেন তাহলে তার প্রাইস বাঁধা এবং প্রচুর ফুল পাবেন। নাহলে আপনাকেই 10 বছর সময় দিয়ে সে মাদার গাছ তৈরি করতে হবে। তো এইভাবে আপনারা নিজেরা যে টাইপেরই গোলাপ গাছ পান না কেন করুন, বাড়ি থেকে দু একটা গোলাপ গাছ দেখতে নিশ্চয়ই ভালো লাগে যখন বিভিন্ন সময় গোলাপ ফুলগুলো পাবেন। শীতের গোলাপ তো স্পেশালি ভালোই, এছাড়া সারা বছরও হয় এমন গোলাপও কিছু আছে। তো শেষে আমি একটা কথাই খালি বলি যে আমি যে গোলাপ গাছটা করি, আমার যেটুকুই আছে অল্প ছোট, তো সেটা আমি ইউজ করি চালের যে খোসাটা, মানে চাল ঝেড়ে নেওয়ার পরে যে খোসাটা থাকে, সেই খোসাটাই আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। আমার বেটার লেগেছে সিন্ডারের থেকে। সিন্ডারে যে খাবার বেরিয়ে যায়, ধরে রাখতে পারে না, বা গরমে অতিরিক্ত শুকিয়ে যায়, সেটা কিন্তু আমার চালের খোসায় হয় না। আর আমি সেরকম পচে যাওয়ার ব্যাপারও দেখিনি শিকড়ের। তো আমার কাছে বেটার লেগেছে চালের খোসা। আপনারা চালের খোসা যদি করতে পারেন সেটাও দেখতে পারেন যে কেমন রেজাল্ট। আমার কাছে ভালো চালের খোসাই বেটার দেন সিন্ডার। আর এখানে দেখলাম বেশি সিন্ডারেই। আপনাদের সাথে শেয়ার করলাম ছবিগুলো, আশা করি ভালো লেগেছে। তো আমার দেখা এবং আপনাদেরকেও দেখানো দুটোই হয়ে গেল ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবার পরে কোনো ভিডিওয় কথা হবে। নমস্কার। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।